রাজপথে নারীর সারা জাগরণের নতুন ধারা। তো আসলে যে জাগরণটা আমাদের 24-এ হয়েছে খুব অদ্ভুত ভাবে আমি লক্ষ্য করলাম। এখানে ভূমিকা বা এখানে বিশ্লেষণ বা পরিপ্রেক্ষিত বা সমস্যা সম্ভাবনা কোথাও জুলাইয়ের নারীদের কথা উল্লেখ করা হয়নি। অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে জাগরণের যে নতুন সারাটা, সেই সারাটা কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঢাল স্বরূপ বেরিয়ে এসেছিল এবং আমাদের সম্মানিত শিক্ষিকারা তারা মা হিসেবে ছাত্রদের ঢাল স্বরূপ এসেছিলেন, তখনই কিন্তু এই জাগরণটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই অভ্যুত্থানে 11 জন শহীদ হয়েছে যারা নারী, এবং তাদের আত্মত্যাগটা কম ছিল না। কিন্তু আমরা অতি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে এই প্রতিবেদনে কোথাও এই জাগরণের যে সারা, সেই সারার লেশ মাত্র নাই। তো আমি জানি না যে এই নারী অধিকার বা নারী সংস্কার কমিশন সচেতন ভাবে জুলাই অভ্যুত্থানকে ইগনোর করছে কিনা আমি দৃষ্টি আকর্ষণ করব, অথবা এখানে ছাত্রী প্রতিনিধি একজনকে রাখা হয়েছে, তো তিনি আসলে জুলাই অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করেন কিনা সেটাও এখানে স্পষ্ট নয়। আমি নারী কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের বক্তব্য ক্লিয়ার করা, যে তারা জুলাই অভ্যুত্থানকে প্রকৃতপক্ষে ধারণ করেন কিনা। এছাড়া নারীর ব্যাপারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আমি মনে করি এখানে রাজনীতিবিদদেরও যারা নারী সংসদ সদস্যরা ছিল তাদের মতামত নেওয়া হয়নি, কারণ তারা কি সমস্যা ফেস করে এখানে খুবই অস্পষ্ট ভাবে বলা হয়েছে। এখানে আপনারা 81, 82 এবং 87 পৃষ্ঠার এই অবজারভেশন গুলা যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে তাদের সমস্যা এবং প্রতিবন্ধকতায় এখানে বলা হয়েছে যে এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। নারীরা রাজনীতিতে জড়ায় না কারণ তাদের পারিবারিক প্রতিবন্ধকতা কাজ করে, নারীরা বা রাজনীতিতে জড়ায় না বলা হয়েছে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী তারা নয়, আবার বলা হয়েছে নারীরা দুর্নীতিকেও ভয় করে, এজন্য তারা রাজনীতিতে জড়ায় না। কিন্তু এটা কত হাস্যকর ব্যাপার না, আমরা পতিত সরকারের কতজন নারীকে দেখতে পাচ্ছি যারা দুর্নীতির কারণে অলরেডি তারা কি জেলখানায় রয়েছে। তো সুতরাং এই যে অবজারভেশনটা কতটা পুয়ার তাদের অবজারভেশন, এটা আমরা আসলে একটু চিন্তা করলে আমরা দেখতে পাবো। এরপরে যে দ্বিতীয় যে বিষয়টা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে নারীরা রাজনৈতিকভাবে আগ্রহী হয় তাদের পারিবারিক পরিমণ্ডলের কারণে, কারণ সন্তান বা কারোর স্ত্রী, এই কারণে হয়তো তারা শুধুমাত্র দুইজন নারীকেই তারা রাজনীতিতে দেখতে পান, আর কোনো নারীকে রাজনীতিতে দেখতে পান না। তো জুলাই অভ্যুত্থানে আমরা দেখতে পাই যে যারা নেমে এসেছিল রাস্তায় তারা কিন্তু কারো মা ছিল, কারো স্ত্রী ছিল, কারো সন্তান ছিল, এমনকি স্কুল ছাত্রীরা ছিল। তাহলে তারা রাজনৈতিক সচেতন না হলে তারা রাস্তায় নামলো কিভাবে, এটা আমার প্রশ্ন। এরপর আমি যেটা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি জনপ্রশাসনের বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই অংশগুলা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন বারবার বলা হচ্ছে যৌন হয়রানি এবং যৌন হয়রানি। বিষয়টা এমন যে আমরা যদি কর্মক্ষেত্রে যাই পুরুষরা আমাদেরকে হয়রানি করার জন্য বসে আছে, তো আসলে কি তাই? এবং আমরা যদি যৌন হয়রানির শিকারও হই, কয়জন নারী আমরা আইনের আশ্রয় নেব বলুন তো? আসলে প্রয়োজন ছিল এদের সুপারিশ করা যে নারীর জন্য উপযুক্ত কর্ম ক্ষেত্রটা কেমন হতে পারে সেটার একটা গাইডলাইন দেওয়া, সেটা তো দেয়াই হয়নি, বরঞ্চ পুরুষকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে তাদেরকে বলা হচ্ছে তারা ভক্ষক রূপে দেখানো হচ্ছে এবং নারীদেরকে ভিকটিম হিসেবে দেখানো হচ্ছে। তো আমি এই সমালোচনাগুলো করলাম। আমি এখন কিছু আপনাদের সামনে কিছু সুপারিশ আমি তুলে ধরতে চাই, যেটা একটা বড় একটা বিষয় আপনাদেরকে বলছি যে নারীর এই সংস্কার কমিশনে যারা আছেন তারা তো বেশিরভাগই নারী নেতৃত্ব। তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন তারা নারী নেতৃত্ব বাড়ানোর জন্য তাদের দলের তৃণমূলে কতটুকুতে তাদের শাখা প্রশাখা আছে? তারা কি সব ঢাকা সর্বস্ব অর্গানাইজেশন নয়? তাহলে এই যে ঢাকা সর্বস্ব
হাততালি সর্বস্ব অর্গানাইজেশনে বসে তারা যদি সারা বাংলাদেশের নারীর ব্যাপারে নীতিমালা নির্ধারণ করে, সেটা কি অসার হবে না? তো এই ক্ষেত্রে আমি 5টা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে যে নারীদের নেতৃত্ব সৃষ্টিতে তৃণমূলে সামাজিক সংগঠন বাড়ানো, অর্থাৎ যখন নারীরা তাদের পাড়া মহল্লায় এবং গ্রামে নেতৃত্ব দিবে তখনই নেতৃত্ব সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত যে প্রান্তিক নারীদের, যাদের চিকিৎসা নাই, যাদের স্বাস্থ্য সুবিধা নাই, যারা ঘরে নির্যাতিত হলে আইনি সুবিধা পাওয়ার জন্য কোথায় যাবে জানে না, এই সুবিধাগুলো বাড়ানোর সুপারিশ করা এই নারী কমিশনের দরকার ছিল। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে যৌন হয়রানি বন্ধে নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ এমন পরিবেশ থাকবে যেখানে যৌন হয়রানির পরিবেশই সিচুয়েশনই সৃষ্টি হবে না। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে নারীদের মাথার মধ্যে একটা সেট করে দেওয়া হয়েছে পুরুষরা আমাদের প্রতিদ্বন্দ্বী বা অপোজিট সাইডে থাকে। তো এই প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকে নারীদেরকে বের হয়ে আসতে হবে। পুরুষরা আমাদের ভাই, পুরুষরা আমাদের সহযোগী, এবং পুরুষরা সবচেয়ে বড় পরিচয় আমাদেরই ছেলে। তো এই পরিচয় থেকে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা আমাদের জন্য আমাদের চারপাশেরই অংশ। আর 5 নাম্বার যেটা আমি বলতে চাই, যে রাজনীতিতে অর্থের যে ছড়াছড়ি, সেই অর্থের ছড়াছড়ি থাকলে একজন, সেটা পুরুষ হোক বা নারী, তারা কিন্তু মানে প্রতিনিধিত্বমূলক ব্যক্তি বা সত্যিকারের রাজনীতি ব্যক্তিত্ব উঠে আসা সম্ভব নয়। এজন্য আমি বলতে চাই যে তাদের যে পর্যবেক্ষণটা রয়েছে যে নারীদের এই অনেক বেশি অর্থ খরচ এবং এর মাধ্যমে তারা এমপি ইলেকশনে বা কোনো কিছুতে দাঁড়াতে পারে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত একটা লিমিটেড পরিমাণ একটা খরচের বিধান করে দেয়া। যে খরচটা বেশি একজন রাজনীতিবিদ করলে সে এমপি ইলেকশনের জন্য অযোগ্য বলে প্রমাণিত হবে নির্বাচন জেতার পর। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংস্থার বিকেলে অনেক ব্যস্ততার মধ্যে সবাই এখানে আসা, এবং আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো শেয়ার করলাম এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিষয়গুলো আমরা চিন্তা করব এবং এই ব্যাপারে জনমত গঠনের চেষ্টা করব।